আমার আজকের আলোচনার বিষয় বাঘের কবলে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বাঘ আমরা ঢাকা শহরে চিড়িয়াখানা ছাড়া আর দেখতে পাই না। বাঘ সুন্দরবনে থাকে, দর্শকদের দেখার জন্যে চিড়িয়াখানাতে পশু পাখি থাকে। হঠাৎ করেই কিছু বাঘ ঢাকা শহরে ঢুকে পড়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আক্রমণ করেছে। গত 16 বছরে এরকম ঘটনা কখনো ঘটেনি। খুবই আশ্চর্যজনক ঘটনা, আপনারাও খুব অবাক হয়েছেন। এবারে বলছি, এ বাঘ হচ্ছে মনুষ্যরূপী বাঘ, মানুষ বাঘ। এরা গত অনেক বছর দেশে অনেক কিছুই ঘটে গেছে, কখনো তাদের মুখ খুলতে দেখিনি বা শব্দ করতে শুনিনি। এখন এই মনুষ্য বাঘেরা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পরেই ঢাকা শহরে এই বাঘেদের আমদানি হয়েছে। নানা রকম দাবি দেওয়া, একটা সমঝোতা করতে না করতে আরেক দল অবরোধ হরতাল ডাকছেন, রেল কর্মচারীরা ধর্মঘট করছেন, শিক্ষকরা ধর্মঘট করছেন। একটা না একটা বাঘের শিকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হয়েই যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গণনা আমি করেছি। তার সময় এপ্রিল মাস পর্যন্ত ভালো, এপ্রিল মাসের পরে তিনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। এছাড়া যে সমস্ত সমস্যা এখন চলছে সেগুলি তো আছেই। এখন দেখেন, নির্বাচন দিতে হবে, কবে দিতে হবে, রোডম্যাপ দিতে হবে, কবে এসব দেবেন, প্রচণ্ড চাপ তার উপরে রয়েছে। না টেনে মূল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু আমাদের চরিত্রই হচ্ছে নেগেটিভ কথা বলা, মানুষকে বিপদে ফেলা। ছাত্র নেতারা যারা উপদেষ্টা হয়েছেন তারা একটি রাজনৈতিক দল করবেন এমন খবর শোনা যাচ্ছে বা কিছু কিছু আত্মপ্রকাশ হচ্ছে। ভালো কথা। জুলাইয়ের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, সেটা যেন যাতে আবারও কোনো স্বৈরাচার সরকারের জন্ম না হয় সেদিকে তো নজর আমাদেরকে রাখতে হবে। ছাত্ররা যদি রাজনৈতিক দল করেন ভালো কথা, আমরা স্বাগতম জানাই। আমি ব্যক্তিগতভাবে নতুন দলের পক্ষেই আমার মত দেব। বাংলাদেশের 53 বছরে অনেক রাজনৈতিক দলেরই জন্ম হয়েছে। তারা নির্বাচনে কয় ভোট পান, কয়টি আসন পান আমরা জানি। সেসব কথা বলে তাদেরকে আর লজ্জিত করব না। বাংলাদেশের 3টি বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। জাতীয় পার্টির তো সর্বনাশ হয়েই গেছে, আপনারা জানেন। কিছু এরশাদ সাহেবের ভুলভ্রান্তি ছিল, কিছু জেল হাজত খাটার ভয়ে আওয়ামী লীগের সঙ্গে অনেক সমঝোতায় যেতে হয়েছে। এরশাদ সাহেবের ভাইও রাজনীতিতে সফল ব্যক্তিত্ব বলা যাবে না। তিনি তার ভাবির সঙ্গে জাতীয় পার্টি নিয়ে অনেক দলমত রয়েছে, এ কারণে অনেক সমস্যা হয়েছে। থাকলো বিএনপি। বিএনপির তো আমরা গত 15-16 বছর দেখেছি, তারা অনেক আন্দোলন করেছেন, রাজপথে নেমেছেন,
কিন্তু সুবিধা করতে পারেননি। যা হোক, 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে। আমরা একটি সুফল, এই আন্দোলনের একটি সুফল দেখার জন্য বসে আছি আগামী নির্বাচনে। এখন ছাত্র উপদেষ্টারা যখন একটা দল করতে যাচ্ছেন, তখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় থেকে দল করা যাবে না। কেন করা যাবে না? ইউনূস সাহেবও ক্ষমতায় থেকে দল করতে পারেন, কেন করতে পারবেন না? এর সদুত্তর আমার জানা নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকেই বিএনপিকে জন্ম দিয়েছেন, বিএনপি দল গঠন করেছেন, পরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, সব কিছুই আমরা জানি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনিও সামরিক শাসক ছিলেন, সেখান থেকেই তিনি রাজনীতিতে এসছেন। উনি সামরিক শাসক থাকার সময় থেকেই জাতীয় পার্টির ব্যাপারে উনি চিন্তাভাবনা করেছেন, পরবর্তীতে তিনি দল গঠন করেছেন। ক্ষমতায় থেকে যদি অন্যরা দল গঠন করতে পেরে থাকেন, তাহলে ছাত্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কেন দল করতে পারবেন না? এটি আমার ছোট মস্তিষ্কে বুদ্ধিতে কুলাচ্ছে না। যদি বিগত দিনগুলোতে ক্ষমতায় থেকে সরকার গঠন করা যাওয়া হয়ে থাকে, তাহলে এখন সেটা সম্ভব না কেন? যা হোক, এটি নিয়ে কোনো তর্ক বিতর্ক করব না। কিন্তু মনুষ্য ভাগে রাস্তাঘাটে নেমে পড়েছেন। এতদিন কোথায় ছিলেন জানি না, তারা এখন অনেক রকম কথাবার্তাই বলছেন। 2025 সাল 9 সংখ্যার বছর, মাথা গরম থাকবে। ইউনূস সাহেবের উপদেষ্টাদেরও মাথা গরম থাকবে। মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতিতে মাথা গরম করে ফেললেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যার ফল শুভ হবে না। আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে ছাত্র উপদেষ্টা তারা কিছু ষড়যন্ত্রের সম্মুখীন হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কিভাবে ফেলে দেওয়া যায়, এ নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেই হচ্ছে। আমি একটু সতর্ক করে দেব, ষড়যন্ত্রকারীরা এই মুহূর্তে আপনাদের কিছু করতে পারবে না। যে সময় আপনাদের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে, তার আগেই আমি আপনাদেরকে জানাবো। ছাত্র উপদেষ্টাদেরকে আমি সতর্ক থাকার জন্য বলবো, আপনারা আপনাদের মনের কথা সবাইকে বলবেন না, কিছুটা গোপন রাখবেন। এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনাদের জন্মছক আমি জোগাড় করার চেষ্টা করছি। জন্মছক যদি জোগাড় করতে পারি, ছাত্র উপদেষ্টাদের গণনা করার পরেই আগামীতে আমি কিছু পরামর্শ দেব। আপনারা যে দলটি করতে যাচ্ছেন করেন, অবশ্যই করেন, সাহস করে করেন, পজিটিভ চিন্তা করেন। কে কি বলল এগুলো নিয়ে হতাশ হবেন না। নিজেদের চিন্তা ভাবনায়, নিজেদের সাহসে আগিয়ে যান। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদেরকে ধন্যবাদ। সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। রাজনীতিতে হানি ট্র্যাপ নতুন কোনো বিষয় নয় এবং আপনারা নিশ্চয়ই জানেন হানি ট্র্যাপ কি। হানি ট্র্যাপ হলো বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে ট্র্যাপ করা হয়। সাধারণত সুন্দরী তরুণীদের পাঠানো হয় এবং
তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিষয়গুলো ধারণ করা হয়, কখনো ভিডিওতে বা সামহাও রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এটা দিয়ে নেতাকে ব্ল্যাকমেইল করা হয়। অনেকটা এরকমই হানি ট্র্যাপ। তো বাংলাদেশের রাজনীতিতে আমরা শুনেছি খুব রিসেন্টলি একটি বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত তাকে হানি ট্র্যাপ করা হয়েছিল এবং সে প্রায় তার তরুণী বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যেতেন। তো আলটিমেটলি ধরা খাওয়ার পরে তাকে তার দেশ ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু এই হানি ট্র্যাপের বিষয়টা যে এত বিশাল হতে পারে এটা ধারণা ছিল না, যদি এই অ্যাপস্টেইন ফাইলসের এই বিষয়গুলো ফাঁস না হতো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই অ্যাপস্টেইন ফাইলসের বিষয়টা শুনেছেন। জেফ্রি অ্যাপস্টেইন উনি একজন মার্কিন ধনকুবের অর্থনীতিবিদ এবং পরবর্তীতে জানা গেল একজন কুখ্যাত যৌন অপরাধী। এই জেফ্রি অ্যাপস্টেইনের মামলা এবং আরো